লেখিকা ঝুমা ভট্টাচার্যর লেখা গল্প চলো বেঁচে দেখাই। পিঠে গুমগুম করে দুটো কিল পড়তে যন্ত্রণায় কাতরে চোখ মেলল মধুরা। সামনে রণচণ্ডী মূর্তিতে দাঁড়িয়ে আছে যা সুমিতা। আজ শরীর তেমন ভালো নেই তার, খুব মাথা ঘুরছে কাল থেকে। আজ আর রান্না করার সাধ্য নেই তার। সকালে তাও একবার রান্নাঘর ঢুকেছিল, কিন্তু কোনো রকমে চা আর পরোটা বানিয়ে এসে শুয়ে পড়েছিল মধুরা। প্রায় 1 বছর ধরে এদের অত্যাচার সহ্য করে চলেছে সে। বউ হয়ে সে যেদিন এই বাড়িতে আসে সেদিনই শুনেছিল এ বাড়ির কোনো একজন আত্মীয়ার মুখে, দেবুর আবার বিয়ে করার কি দরকার ছিল, ওর তো সুমিতা আছে। একটা পরের মেয়েকে এনে শুধু শুধু কষ্ট দেওয়া। সেই দিনই মধুরা বুঝে গিয়েছিল তার কপাল পুড়েছে। ফুলশয্যার দিন তার স্বামীর সঙ্গে কোনো কথাই হয়নি। অনেক রাতে তার স্বামী দেবকান্তি ঘরে ঢুকে পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। সেই একই জিনিস রোজই চলতে থাকে। মা বাবাকে জানিয়ে কোনো লাভ হয়নি, তারা যেন বড় বেশি নির্বিকার। মা শুধু বলেছেন শ্বশুরবাড়িতে এমন হয়েই থাকে, একটু মানিয়ে গুছিয়ে চলতে হয় মা, এ তো আর তোমার বাপের বাড়ি নয়, একটু আধটু এমন হবেই। মধুরা তাদের সমস্যাটা বোঝে। এখনো 2 মেয়ের বিয়ে বাকি। মধুরার ভাসুর সংসারে উদাসীন। সে কোন গুরুর থেকে দীক্ষা নিয়ে গুরুর আশ্রমে পড়ে থাকে। শাশুড়ি নিজের সচিবাই আর ঠাকুর ঘর নিয়েই ব্যস্ত। সংসার সুমিতার হাতের মুঠোয়। সে দেবকান্তিকে উঠতে বললে ওঠে, বসতে বললে বসে। মধুরাকে সংসারে সব কাজ করতে হয়। আজকাল আবার সুমিতা আর দেবকান্তি তার গায়ে হাত তোলা শুরু করেছে। এই নিয়ে 3 দিন হলো। মধুরার এখন একমাত্র সঙ্গী কবিতা আর ফেসবুক। বেশ ভালো কবিতা লিখতে পারে মধুরা। ছোটবেলা থেকেই তার কবিতা লেখার শখ। তার একটি কবিতা এভাবেই বেঁচে আছি ফেসবুকে বেশ সাড়া ফেলেছে। লেখালেখির সূত্রে আলাপ হয়েছে মোনালিসার সাথে। প্রায়ই ফোনে গল্প করে ওরা। সেদিন মোনালিসাকে সব জানিয়েছে মধুরা। মোনালিসা তো সব শুনে রেগে আগুন। তাকে এ বিষয়ে সাহায্য করবে বলে কথা দিয়েছে মোনালিসা। সুমিতা সমানে গালাগালি দিয়ে চলেছে। আশপাশের বাড়ির জানলা দিয়ে দু একটা মুখ উঁকি দিচ্ছে। একটা মহিলা যে এমন গালাগাল দিতে পারে এই বাড়িতে প্রথম দেখল সে। আজ আবার তার স্বামী দেবকান্তিও শুরু করেছে। অন্য সময় সুমিতা গালমন্দ করলে দেবকান্তি চুপ থাকে। এখন তার মা বাবার পিণ্ডি চটকানো চলছে। মধুরা শাড়ি ঠিক করে উঠে দাঁড়িয়ে জানলার একদম কাছে চলে গেল আর মোবাইলটা ব্লাউজের ভেতর থেকে বের করে কি সমস্ত খুটখাট করতে লাগলো। দেবকান্তি কিছু একটা আঁচ করে তার দিকে এগিয়ে এলো মোবাইলটা কেড়ে নিতে। সুমিতা চিৎকার করে গালাগাল দিতে দিতে এগিয়ে এলো। মধুরা এই পরিস্থিতির জন্যে অনেক আগে থেকেই তৈরি ছিল। সে নিজের মনকে অনেক শক্ত করে ফেলেছে। গত 1 বছরের ঘাত প্রতিঘাতে সে এখন তৈরি। তার স্নায়ু সজাগ হয়ে প্রতি মুহূর্তে তাকে সতর্ক করে দিচ্ছে। মধুরা জানলার দিকে আরো সরে গেল। আশপাশের জানলায় এখন বেশ কিছু মাথা দেখা যাচ্ছে। কে একজন চিৎকার করে বলল, জ্বালিয়ে খেলে গো, বউটা কি করে সহ্য করে কে জানে বাবা। সুমিতা বলে যাচ্ছে, যেমন মা বাবা তেমন তো হবেই, ওই তো দেওয়া থোয়া, গয়নাগুলো ট্যাং ট্যাং করছে। মধুরা বলল, আমার ট্যাং ট্যাং করা গয়না আমাকে দিয়ে দাও, তোমার নিজের কাছে কেন রেখে দিয়েছো, লজ্জা করে না?
আজই এক্ষুনি আমার গয়না শাড়ি যা তুমি তোমার কাছে রেখে দিয়েছো সব ফেরত দেবে। দেবকান্তি হাতটা তুলেছিল। মধুরা বলল, হাতটা নামাও, আমার গায়ে যেন না ওঠে। তারপর ও দেবকান্তি আর সুমিতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, এবার তোমরা চুপ করবে, আমার পালা শুরু হবে এবার। তোমাদের খেলা এবার শেষ। অনেক সহ্য করেছি, কিন্তু আর নয়, আর কিছুতেই নয়, কোনো মূল্যেই নয়। তোমাদের দুজনের ঘনিষ্ঠ ছবি আর এখন তোমরা যা যা আমাকে বলেছ সব রেকর্ডিং করে মোনালিসাকে পাঠিয়ে দিয়েছি। ওর বর পুলিশ অফিসার, এই দেখো, মেসেজ করেছে এক্ষুনি আসছে। দেবকান্তি আর সুমিতা হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল। তাদের সামনে দিয়ে গট গট করে হেঁটে খাটে গিয়ে বসল মধুরা। বালিশের তলা থেকে টেনে বের করলো কবিতার খাতা। নতুন কবিতার নাম লিখল বড় বড় করে, চলো বেঁচে দেখাই। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। গল্পটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।